তীব্র লোডশেডিংয়ে নাকাল সিলেটবাসী, জনজীবনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও বিপর্যয়। বন্ধ পাওয়ার প্ল্যান্টগুলো চালু হলে উন্নতি হবে পরিস্থিতি, বলছে বিদ্যুৎ বিভাগ। সাবেক মন্ত্রীর নাম ভাঙিয়ে মাছের খামার, ময়মনসিংহে ৮ বছর ধরে পানির নিচে ২০০ একর ফসলি জমি। কৃষক এখন বর্গা চাষি, প্রশাসনে জানিয়েও মেলেনি সমাধান। এবং ৬ বছরের প্রকল্পের মেয়াদ বেড়েছে ৪ বার, এখনও শেষ হয়নি সুনামগঞ্জের শাহ আরেফিন মৈত্রী সেতুর নির্মাণ কাজ। আগামী এপ্রিলের মধ্যে সম্পন্ন করার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। তীব্র লোডশেডিংয়ে নাকাল সিলেটবাসী, গত আগস্টে অন্তত ২৫ কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। বন্ধ পাওয়ার প্ল্যান্টগুলো চালু হলে পরিস্থিতির উন্নতি হবে, বলছে বিদ্যুৎ বিভাগ। সিলেট থেকে উপবণিক ও মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিনের সূর্যের তেজ আর রাতে ভ্যাপসা গরমের মাঝে পুরো সিলেট জুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ২০৭ মেগাওয়াট। তার বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয় ১৪৪ মেগাওয়াট। এ কারণে প্রায় ৩১ ভাগ লোডশেডিং করতে হচ্ছে। এর মধ্যে সিলেট ও মৌলভীবাজারে ঘাটতির পরিমাণ ৪৫ মেগাওয়াট করে। এদিকে লোডশেডিংয়ের কারণে একদিকে কষ্ট হচ্ছে বাসিন্দাদের, তীব্র গরমে নাজেহাল জনজীবন। সামনে পরীক্ষা আছে, যা পরীক্ষার পড়াশোনার ব্যাঘাত ঘটছে প্রস্তুতি নেওয়ার জন্য। কারেন্ট যাওয়ার কারণে আমার পড়তে খুব অসুবিধা, মশায় ও অনেক বিরক্ত করে, ফ্যানও থাকে না। চার্জার লাইট দিয়া ওরা লেখাপড়া করতে হয়, চার্জার লাইট দিয়ে অনেক সময় লেখাপড়া হয় না। 1 ঘন্টা দিয়ে আবার আপনার 1 ঘন্টা কারেন্ট অফ থাকে। সার্ভিস নাইতে বাড়িতে তো আর থেকেও পাইতাম না, কাস্টমার হয়তো না, অনেক সময় দেখা যায় ব্যবসা হওয়া বর্তমানে এমন পর্যায়ে গেছে। ফ্রিজের ঠান্ডা টুন্ডা অনেক লিকুইড দুধ আছে, এগুলা প্রায় সময় নষ্ট হয়। দৈনিক ৫০০ টাকা খাম হইতো, তো এখন ১০০ টাকার হয় না। জেনারেটর দ্বারা তো সম্ভব হয় না, জেনারেটর জাস্ট কিছু বাতি দেখা যায়, আলো দেখা যায়, ঘুমানো যায় না, আবার সকালে এসে ডিউটিতে আসার লাগে। কারেন্ট থাকে না, যাবলে কারেন্টের বিল তো বেশি আসে। এশার নামাজে গেলে কারেন্ট নাই। এদিকে লোডশেডিং এর প্রভাব পড়েছে চা শিল্প সহ সব ধরনের ব্যবসায়। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের সংখ্যা। সময় মতো পাতা প্রক্রিয়াজাত করতে না পারায় নষ্ট হচ্ছে পাতা, কোয়ালিটি নষ্ট হচ্ছে। সময় মতো চা আমাদের ম্যানুফ্যাকচারিং করতে না পারার কারণে আমাদের চা শিল্পে বিশাল একটি লস হচ্ছে। প্রায় ২০ থেকে ২৫ কোটি আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। দোকানের ভাড়া, বিদ্যুৎ, দোকানের স্টাফ বেতন, এগুলো দেওয়া আমাদের জন্য মানে খুব কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। বন্ধ হওয়া প্ল্যান্টগুলোতে উৎপাদন শুরু হলে পরিস্থিতি উন্নতি হবে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। আশা করছি খুব শীঘ্রই অবস্থার উন্নতি হবে এবং আমরা গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। তারা বলতেছে একটু ২-৩টা দিন পরে একটু ধৈর্য ধরার জন্য উৎপাদন একটু বাড়াবে। তারা কিছু পাওয়ার স্টেশন বন্ধ আছে, এগুলো চালু করার চেষ্টা করা হবে আর কি। সিলেট বিভাগে বর্তমানে মোট ৬৩ মেগাওয়াট ঘাটতির কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বিভাগীয় সময় আরও থাকছে। ১৫ বছর ধরে নির্মাণের পরও চালু হয়নি শেরপুর পৌর বাস টার্মিনাল। ব্যবহার হচ্ছে শুধু বাস ট্রাকের ডিপো হিসেবে। সংকট সমাধানের আশ্বাস। প্রভাবশালীর মাছের খামারের কারণে কৃষক এখন বর্গা চাষি। ময়মনসিংহের ত্রিশালে ৮ বছর ধরে পানির নিচে অন্তত ২০০ একর ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রভাব খাটানোর অভিযোগ খামার মালিক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে প্রশাসনে অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। নিজের জমির পাশ দিয়ে হাঁটছেন কৃষক আবুল কালাম। একসময় এখানে ধান চাষ করলেও এখন তিনি বর্গা চাষি, কারণ ৮ বছর ধরে তার ৯১% জমি তলিয়ে আছে পানিতে। আর জলাবদ্ধতার কারণ স্থানীয় প্রভাবশালীর অপরিকল্পিত মৎস্য চাষ। ১৪ কাঠা জমি আমি যে করি, আমার ৬০-৮০ মণ ধান হইতে হইলে আমি গোষ্ঠী খাইতাম। এবার আমি বেচনও গেছে, এবার আমি গরু হল ভালো রাখি ৩-৪ দিয়া কিছু করা হয় না। কৃষক কালামের মতো অবস্থা ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নের শতাধিক কৃষকের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে মাছের খামার করেন স্থানীয় প্রভাবশালী সাজ্জাদ হোসেন লালন। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের ছেলের বন্ধুর প্রভাব খাটিয়ে অপরিকল্পিত মাছের খামার করায় অনাবাদি পড়ে আছে অন্তত ২০০ একর জমি। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। কেউ প্রতিবাদ করলে দেয়া হতো মামলার হুমকি।
আমি 2 বছর ধরে টাকা পাইতেছি না পাওয়াতে টাকা সাইবার গেছে, সাইবার গেলে আমার নানান রকম হুমকি টুমকি দেয়। ফিশারির পানি আটকাইয়া উজানে 200 একর জমির প্রতি ফলাই থইছে। হ্যাঁ বলছে আমি পানি রাস্তা করে দেন সুর দিয়ে দেন, এখন সুর করে দেয় না, পানি আটকা। এখানে শতাধিক কৃষক আছে যারা 8 বছরে কোনো সুরা হয় এবং ক্ষতিপূরণ এই পর্যন্ত পায় নাই। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লালনের দাবি, পানি নিষ্কাশনে খাল খননের চেষ্টা করা হলেও স্থানীয়রা জমি দেননি। ওই জায়গা দিয়ে যদি তারা জায়গা দেয়, আমার লোকজন নিজ খরচে আমরা এখানে ড্রেন করে দেবো, খাল করে দেবো। আমাদের এগুলো কোনো সমস্যা নাই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মৎস্য চাষি যারা, তাদের সাথে কথা বলেছি, আশা করি যে আমরা দুই পক্ষের সাথে বসে এখানে একটা স্থায়ী সমাধানের জন্য যা যা করণীয় সেটা আমরা করতে পারব। গত 30 আগস্ট প্রশাসন ও সেনাবাহিনীর কাছে প্রতিকার চেয়ে নতুন করে আবেদন করেছেন ভুক্তভোগী কৃষকরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিরতিতে যাওয়ার আগে জানাচ্ছিলাম সিলেটের লোডশেডিং এর খবর। সেই খবর জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী অপু বণিক, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই মুহূর্তে আমি আছি সিলেটের শেখঘাটের বিদ্যুৎ বিভাগের অফিসের ঠিক সামনে। তীব্র তাপদাহের মধ্যে কিন্তু একদিকে যেভাবে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে আছে, ঠিক তেমনিভাবেই কিন্তু লোডশেডিং এর প্রভাব দিন দিন বেড়েই চলেছে। 12 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখতে পেরেছি 4 থেকে 5 ঘন্টা কিন্তু লোডশেডিং হচ্ছে সিলেটে, যার কারণে ব্যবসায়ের দিক দিয়ে অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। পাশাপাশি কর্মঘণ্টা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই। একদিকে যেহেতু 207 মেগাওয়াটের একটি চাহিদা রয়েছে বিভাগে, সেই ক্ষেত্রে 146 মেগাওয়াট কিন্তু এখানে পাচ্ছেন। তারপরেও কিন্তু প্রায় দিনের 31% কিন্তু আসলে লোডশেডিং এর বিপর্যস্ত হতে হচ্ছে এখানকার স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন এবং সাধারণ মানুষ। আমরা কথা বলেছিলাম এখানের প্রধান প্রকৌশলী কাদির সাহেবের সাথে। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে যেহেতু প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে এবং যেহেতু গরমের প্রভাবটাও বেশি পড়েছে, জাতীয় গ্রিড থেকে দেখা যাচ্ছে যে এখানে বিদ্যুৎ সরবরাহ আসলে সিলেটের যেভাবে হওয়ার কথা ছিল ঠিক সেভাবে কিন্তু হচ্ছে না, যার কারণে আসলে এই ধরনের বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে। তবে সরবরাহ যদি ঠিকঠাক মতো হয়ে যায় সেই ক্ষেত্রে সিলেটে সেই বিদ্যুতের যে ঘাটতিটা রয়েছে সেটি হয়তো বা পোষানো যেতে পারে। তবে এটা কবে হবে সেটার কিন্তু সঠিক কোনো ধরনের তথ্য বা আশ্বস্ত আমাদেরকে ওনারা করতে পারেননি। যেমনটি বলছিলাম, আমরা কথা বলেছিলাম এখানে ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যিনি সভাপতি রয়েছেন রিপন ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে যেহেতু ব্যবসায়ী সমিতির একটা অংশ আসলে বিদ্যুতের উপরে নির্ভরশীল, সেই ক্ষেত্রে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 থেকে 25 কোটি টাকা হয়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে ব্যাংকের উপরের যে লোনের যে বিষয়টা রয়েছে তাদের, সেই ক্ষেত্রে তারা কিন্তু আসলে একটা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে। আমরা কথা বলেছিলাম এখানকার আরো স্থানীয়দের সাথে, যেখানে আসলে বিদ্যুৎ অফিসের পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও আসলে একই অবস্থা বিরাজ করছে। যেহেতু সামনে বাচ্চাদের আসলে পড়াশোনার যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন অভিভাবকের সাথে আমরা কথা বলেছি, তারাও একই বিরূপ প্রতিক্রিয়া আমাদেরকে ব্যক্ত করেছেন। যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো বা পড়াশোনার পাশাপাশি ব্যবসায়ীদের যে একটা বিশাল একটা দখল গিয়েছে তাদের উপরে, সেটা কিন্তু অব্যাহত থাকবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু এখানে প্রায় 146 একটি মেগাওয়াটের একটি আমাদের প্রয়োজন রয়েছে এখানে সিলেটে, তো সেই তুলনায় কিন্তু ওইভাবে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। 100 থেকে 110 মেগাওয়াট কিন্তু সরবরাহ করা হচ্ছে, যার কারণে সিলেটে প্রতিনিয়তই আসলে লোডশেডিং এর পরিমাণটা দিন দিন বেড়েই চলেছে। এই থেকে কিন্তু পরিত্রাণ পাচ্ছে না সিলেটবাসী। আমরা কথা বলেছিলাম এখানকার প্রকৌশলী যিনি রয়েছেন, তো তিনি একইভাবে বলছেন যে ওনারা প্রতিনিয়তই কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এটা একটা সুরাহা করার জন্য। কারণ এটা কিন্তু শুধু একদিনের বিষয় না, নিত্যনৈমিত্তিক বিষয়, এবং প্রতি বছর প্রতিটা সময় কিন্তু যখন গরম চলে আসে তখন কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয় সিলেট সহ সমগ্র বাংলাদেশে কিন্তু এই ধরনের একটি সমস্যা কিন্তু সৃষ্টি হয়। তো আসলে বিষয়টা হচ্ছে এইরকমই যে এই অবস্থা যদি চলতে থাকে, যদি আমাদের বিদ্যুৎ উৎপাদন যদি ঠিকঠাক মতো সিলেটে সরবরাহ হয়, সেই ক্ষেত্রে হয়তোবা এই বিষয়টিকে পরিত্রাণ পেতে পারে সিলেট। তো এই ছিল সিলেটের বিদ্যুৎ অফিস থেকে আমার কাছে লোডশেডিং এর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। 6 বছরের প্রকল্পের মেয়াদ বেড়েছে 4 বার, তবে শেষ হয়নি সুনামগঞ্জের শাহ আরেফিন অদ্বৈত মৈত্রী সেতুর কাজ। এতে নেত্রকোনা সুনামগঞ্জ রুটের সড়ক যোগাযোগ সহজ হচ্ছে না। পাহাড়ি ঢল সহ প্রাকৃতিক দুর্যোগের দোহায় ঠিকাদারি প্রতিষ্ঠানের। আগামী এপ্রিলের মধ্যে কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
বছরের পর বছর চলছে সেতু নির্মাণের কাজ, শেষ হবে কবে জানা নেই কারোই। সড়কপথে সুনামগঞ্জের তাহিরপুরের সঙ্গে ও নেত্রকোনার কলমাকান্দার সড়কপথে যোগাযোগে 2018 সালে জাদুকাটা নদীর উপর শুরু হয় শাহ আরেফিন অদ্বৈত মৈত্রী সেতুর নির্মাণ কাজ। 6 বছরে 4 বার মেয়াদ বাড়ানো হলেও এখনো শেষ হয়নি প্রকল্পের কাজ। সবশেষ 2023 সালে সময় বাড়িয়ে 2025 সালের জুন নির্ধারণ করা হয়েছে। তবে 5টি স্ল্যাব ও 18টি গার্ডার সহ সংযোগ সড়ক এবং নদী তীর সংরক্ষণের কাজ এখনো শেষ হয়নি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এই সেতুটা অবহেলার দিকে করে রয়েছে আর কি। এই নদী পারাপার নিয়ে আসলে আমাদের সাধারণ মানুষ খুব ভোগান্তির মধ্যে আছে। এই যে চালনা হচ্ছে আমরা যে মালামাল আনতে খুব কষ্ট, কিছু ফসল করি আমরা, ফসলে আমরা ফলাফল করতে পারি না। রোগী নিয়ে যদি আমরা যেতে চাই তাহলে অনেক সময় দেখা যায় যে রোগী রাস্তার মধ্যখানে দেখা যাচ্ছে আপনার মারা যাচ্ছে। এটার কাজ শেষ হইলে আমরা চলাফেরার সুবিধা হইতো, ব্যবসার সুবিধা হইতো। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি শেষ হয়েছে সেতুর 80% কাজ। পাহাড়ি ঢল সহ প্রাকৃতিক দুর্যোগে নির্মাণ কাজে দেরি হচ্ছে। মেঘালয় পাহাড়ি ঢলের কারণে আমাদের পরপর 2 বছরেই 4টে স্টিচিং ভেঙে এবং আমাদের একটা গার্ডার পড়ে গিয়েছে। এই জন্য আমরা আসলে সময় মতো কাজটা শেষ করতে পারিনি। তবে আগামী এপ্রিলের মধ্যে কাজ শেষ করার আশ্বাস LGED কর্তৃপক্ষের। এখন তারা নতুন করে টাইম এক্সটেনশন করেছে। আমরা এটা প্রকল্প পরিচালক মহোদয় নিকট প্রেরণ করে আছি। তো এই ব্রিজের মোট 5টি স্ল্যাব এবং 18টি গার্ডার বাকি আছে। আমি সেই সাথে আফসোস, এই কাজটুকু করতে 6 থেকে 7 মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আমি আশা করছি। LGEDর তথ্য মতে 750 মিটার দীর্ঘ ও 9.8 মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 85 কোটি 99 লাখ টাকা। 15 বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের 1 বছরেও চালু হয়নি শেরপুর পৌর বাস টার্মিনাল। সংশ্লিষ্টরা জানান, শুধুমাত্র বাস ও ট্রাকের ডিপো হিসেবে ব্যবহার করা হলেও টার্মিনালে নেই অন্য কোনো সুবিধা। বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সংকট সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। টার্মিনাল থেকে যাত্রী উঠানামার কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে বাস রাখার ডিপো হিসেবে। এ চিত্র শেরপুর সদরের অষ্টমীতলা এলাকায় আন্তজেলা পৌর বাস টার্মিনালের। 2009 সালে 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আন্তজেলা এ পৌর বাস টার্মিনালটি। 10 বছর ফেলে রাখার পর 2021 সালে আরও প্রায় 12 কোটি টাকা ব্যয়ে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হয়। 2 বছর বিরতি দিয়ে 2023 সালের 15 জুলাই ঢাকঢোল পিটিয়ে উদ্বোধনও করা হয়। তবে 1 বছরেও চালু হয়নি টার্মিনালটি। সংশ্লিষ্টরা জানান, শুধুমাত্র বাস ও ট্রাকের ডিপো হিসেবে ব্যবহার করা হলেও টার্মিনালে নেই অন্য কোনো সুবিধা। এজন্য জেলার পরিবহন খাতে আওয়ামী লীগের প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ তাদের। কি কাজ করে গেছে স্ট্যান্ডে অনেক ভাঙ্গা পড়তাছে। সরকারি টার্মিনাল এটা কেউ নজরই দেয় না। স্ট্যান্ড গাড়ি চলে না, উদ্বোধন করে দিছে তারা, ওনারা গাড়ি চালায় না। কোটি কোটি টাকা খরচ করে দিছে, স্ট্যান্ডটা শুরু হইলো না কেন? সরকারের যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হইতেছে, তেমন সাধারণ মানুষ আমরা এখানে বঞ্চিত হইতেছে। যদি স্ট্যান্ড না হয় ভাই, তাহলে তো কিছু করে খাওয়ার মতো আমার ক্ষমতা নাই। টাকের কোনো আলাপ হয় না, বাইরে নিয়ে যায় আওয়ামী লীগের লোকেরা। আওয়ামী লীগের লোকেরা এইভাবে তারা 15 বছরের উপরে মনে করেন দীর্ঘ 15 বছর তারা রাজত্ব করলো। বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে চলমান সংকট সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের। সকল পক্ষের সাথে কথা বলতে হবে আমাকে, এবং সেই বিষয়ে আমাদের পৌরসভার লোকজন, কাউন্সিলর যারা আছেন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে এটা যেভাবে এগিয়ে নেওয়া সম্ভব সেটা আমরা করার চেষ্টা করছি। 3 একর জমির ওপর নির্মিত শেরপুর পৌর টার্মিনাল ব্যবহারে 2 বাইপাস সড়ক নির্মাণেও ব্যয় হয়েছে প্রায় 50 কোটি টাকা। সময় সংবাদ, শেরপুর। খুঁড়িয়ে চলছে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গের হিমাগার। প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় লাশের পচন ধরে। ত্রুটি হলে দ্রুত মেরামত করা হয় দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আর নতুন হিমাগার স্থাপনের দাবি বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী সহ স্বজনদের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবি নিয়ে রিপোর্ট। 10 উপজেলা নিয়ে নেত্রকোনা জেলা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে 6টি লাশ রাখার একটি হিমাগার রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই বন্ধ হয়ে যায় হিমাগারটি। এতে হিমাগারে রাখা লাশ ফুলে দুর্গন্ধ ছড়ায়। ময়নাতদন্তের জন্য আনা লাশ নিয়ে বিপাকে পড়েন স্বজনসহ ডোম। লাশের সুরক্ষার জন্য অনেক সময় বাইরে থেকে বরফ এনেও লাশ ঘরে রাখা হয় বলে জানান ডোম। মেরামত নয়, নতুন হিমাগার স্থাপনের দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী সহ স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করি যে ব্রিজের ব্যবস্থাটা কি করা। আশ্বাস দিয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে এটা ঠিক করে নেবে। গত 5 তারিখ এই নষ্ট হয়েছে ফ্রিজটা,
পরে আমাদের হাসপাতালের কর্তৃপক্ষ ওনাকে জানানোর পরে উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। নিমিউরে চিঠি দিছি, নিমিউ তারা প্রাইভেটলি ঠিক করে দিয়ে গেছি না। হাসপাতালটির তত্ত্বাবধায়ক বলছেন, মর্গের হিমাগারটি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সবসময় চেষ্টা করি হিমাগার নষ্ট হয়ে গেলে তাৎক্ষণিক ঠিক করার জন্য, কিন্তু যখন অনেক সময় দেখা যায় যে আমাদের লোকাল যারা আছেন তারা ঠিক করতে পারেন, এক্সপার্ট লোক, ওই ক্ষেত্রে দেরি হয়। সদর হাসপাতাল মর্গের তথ্য সূত্রে চলতি বছরের জানুয়ারি থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত সদর হাসপাতালে 157টি লাশ ময়নাতদন্ত হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। শাকসবজির দাম কমতে শুরু করেছে জামালপুরের বাজারে। প্রকারভেদে সব সবজিতে কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। আরও তথ্য জানাতে এই মুহূর্তে শহরের আনন্দগঞ্জ বাজারে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীর, জামালপুরের যদি শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। গত 2 সপ্তাহ ধরে সব ধরনের শাক সবজির কিন্তু দাম কিছুটা কমতে শুরু করেছে। এবং আমি যদি বলি যে গত 1 সপ্তাহে জামালপুরের বাজারগুলিতে সব ধরনের শাকসবজির দাম কিছুটা কমেছে। যেমন গত সপ্তাহে টমেটো যেটা ছিল 180 টাকা 160 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 140 টাকায়। 200 টাকা কেজিতে বিক্রি হয়েছে কাঁচামরিচ, এখনো সেই অবস্থায় আছে। আর গত সপ্তাহে 140 টাকা কাঁচামরিচ ছিল, 20 টাকা কমেছে। বেগুন গুল যেটা সেটা ছিল 140 টাকা, গত সপ্তাহে বিক্রি হয়েছে যেটা 180 টাকা। করল্লা কিন্তু 60 টাকায় বিক্রি হচ্ছে। সিম বিক্রি হচ্ছে 200 টাকায়, গত সপ্তাহে ছিল যেটা 240 টাকায়। আর যদি বলি যে 150 টাকা থেকে 160 টাকা যে শসা, সেই শসা এখন বিক্রি হচ্ছে 40 টাকায়। পটল বিক্রি হচ্ছে 50 টাকায়, যা গত সপ্তাহে ছিল 60 টাকা কেজিতে। এবং প্রতি সবজিতেই 10-20 টাকা করে কমেছে। তো ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান সরকারের যে রাস্তাঘাটে যে চাঁদাবাজি এবং বিভিন্ন পরিবহনে চাঁদা দিতে হয়েছে, সেটা বন্ধ থাকার কারণেই কিন্তু এখন রাস্তাঘাটে তেমন চাঁদা দিতে হয় না বলেই কিন্তু এই শাকসবজির দাম কমেছে। তো আরেক দিকে তারা যেটা জানিয়েছেন যে বাজারে এই শাকসবজির দাম কিন্তু সরবরাহ অনেক বেশি হওয়ার কারণে কিন্তু এই শাকসবজির দাম কিছুটা কমেছে। তো গুল আলু যেটা গত সপ্তাহে ছিল 180 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 140 টাকা বা 120 টাকায়। এইখানে বলা যায় যে 40 থেকে 30 টাকা পর্যন্ত দাম কমেছে। তো রসুনের দাম কিছুটা বেড়েছে। এছাড়া পেঁয়াজের দাম কিন্তু কিছুটা বেড়েছে গত সপ্তাহ থেকে। এটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 টাকায়, যেটা ছিল গত সপ্তাহে 70 থেকে 80 টাকায়। এছাড়া যা শাকসবজির মূল্য সেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে এখানে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন। তো বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু বাজার মূল্য কিছুটা কমতে শুরু করেছে। সব ধরনের সবজি বাজারই কিন্তু কমতে শুরু করেছে ধীরে ধীরে। এর কারণ হিসেবে তারা যেটা জানিয়েছেন যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে রাস্তাঘাটে যে চাঁদাবাজি পরিবহনে ছিল এবং রাস্তাঘাটের মুড়ে মুড়ে তাদের যে টাকা দিতে হয়েছে, সেটা এখন আর দিতে হচ্ছে না বলেই এখন কিন্তু শাকসবজির দাম কিছুটা কমেছে। তো আরো সরবরাহ বাড়বে এবং এটা সরবরাহ আরো যত বৃদ্ধি হবে তত কিন্তু দাম ধীরে ধীরে কিন্তু আরো কমে আসবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু এটা চলে আসছে। তো সাধারণ মানুষ কিন্তু বাজারের এই স্থিতিশীল হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ তাদের স্বস্তি প্রকাশ করেছেন। তো আমি এই মুহূর্তে আছি জামালপুর শহরের সবচেয়ে বড় সবজির বাজার আনন্দগঞ্জ বাজারে। তো এই সবজির বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তীব্র লোডশেডিংয়ে নাকাল সিলেটবাসী, জনজীবনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও বিপর্যয়। বন্ধ পাওয়ার প্ল্যান্টগুলো চালু হলে উন্নতি হবে পরিস্থিতি, বলছে বিদ্যুৎ বিভাগ। এবং সাবেক মন্ত্রীর নাম ভাঙিয়ে মাছের খামার, ময়মনসিংহে 8 বছর ধরে পানির নিচে 200 একর ফসলি জমি। কৃষক এখন বর্গা চাষী, প্রশাসনে জানিয়েও মেলেনি সমাধান।
এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।